আমাদেরকে বলা হয়েছিল যে আমরা আমাদের কথা বলতে পারবো, সংসদ সদস্যরা ধৈর্য সহকারে সেটা শুনবেন। আবারও সংসদে তারেক রহমানকে দুইয়ে ঝড় তুলছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। মাননীয় স্পিকার, গত এক মাসে মৃত্যু উপত্যকা বাংলাদেশে হত্যাকাণ্ডের শিকার হয়েছে 168 জন। বাংলাদেশ এখন ধর্ষণের রঙ্গমঞ্চ। প্রত্যেকে যার যার বিবেককে প্রশ্ন করেন, আপনারা কি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন? আমি পজিটিভলি যাচ্ছি, আমি কোনো কিছু অস্বীকার করছি না। জনরায়কে সম্মান দিতে হবে, কিন্তু সেটা সাংবিধানিকভাবে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ ও প্রবাস থেকে, কাছে ও দূরে, দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক মণ্ডলী, আবারও অগ্নিঝরা বক্তব্য দিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। সংসদ কাঁপিয়ে তুলেছেন, যেখানে তারেক রহমানকে কঠিন জবাব দিয়েছেন। বিস্তারিত তথ্য থাকবে এই ভিডিওতে। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে কিছুটা শিরোনাম দেখেছেন। বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। চলুন প্রিয় দর্শক, আর কথা বাড়াবো না, ভিডিওর মূল পর্বে চলে যাই। দৈনিক মজুরি 940, টাইলস মিস্ত্রির 1105 টাকা দৈনিক মজুরি। মাননীয় স্পিকার, এই সংখ্যাটি যদি আমরা হিসাব করি তাহলে মাসে প্রায় 30,000 টাকার মতন আসে। তো আমি একটু কৌতূহল হয়ে দেখতে গেছিলাম যে মানুষ এই ব্যাপারে কি কমেন্ট করে। 20,000-এর মতন কমেন্ট এসছে, অসংখ্য শেয়ার হয়েছে নিউজটি। তো দেখলাম যে তরুণরাই তো মূলত কমেন্ট করে। তারা সেখানে বলছে যে আমরা কি এখন মাস্টার্স পাস করে টাইলস মিস্ত্রি হব, আমরা কি এখন মাস্টার্স পাস করে রাজমিস্ত্রি হব। অর্থাৎ এই যে আমাদের মানসিকতা, এই জায়গাটি আজকে মন্ত্রীও একই কথা বলছিলেন যে আমাদের মানসিকতা একটা বড় বাধা আছে। আমরা যখন দেশের মাটিতে থাকি তখন আমরা চিন্তা করি যে অনার্স মাস্টার্স পাস করে আমরা ডেস্ক জবের বাইরে আর কোনো কাজ করব না, কিন্তু আমরাই যখন আবার বিদেশে যাই তখন যে কোনো কাজ করতে আমাদের কোনো রকম কোনো দ্বিধা থাকে না, আমরা যে কোনো কাজ করতেই প্রস্তুত থাকি। এটা তো একটা দিক গেল, কিন্তু এই মানসিকতা পরিবর্তনের জন্য সরকারেরও উদ্যোগ নেবার কিছু বিষয় আছে। দীর্ঘ সময় ঔপনিবেশিক শাসনে থাকবার ফলে আমরা মনে করি যে চাকরি বলতে কেবল ডেস্ক জব যেটা, সেটাই সম্মানের চাকরি, এর বাইরে আর কোনো কাজ বোধহয় তেমন সম্মানের নয়। তো সেই জন্য এটা পরিবর্তন করতে হলে সরকারকেও এগিয়ে আসতে হবে। সরকারের যে তথ্য মন্ত্রণালয় আছে, সম্প্রচার মন্ত্রণালয় আছে, তাদেরও দায়িত্ব আছে। বিভিন্নভাবে তারা কিন্তু সাধারণ মানুষের মধ্যে এই মেসেজটা পৌঁছে দিতে পারে কোনো কাজই ছোট কাজ নয়। যেই কাজ করে পরিবারের ব্যয় নির্বাহ করা যায়, জীবিকা নির্বাহ করা যায়, সেটা যে কাজই হোক না কেন সেটি সম্মানের, কোনো কাজই ছোট নয়। এটা গেল একটা দিক মাননীয় স্পিকার। আরেকটি দিক, আমাদের মাননীয় মন্ত্রী যখন র্যাঙ্কিং এর ব্যাপারে কথা বলছিলেন, তিনি বলছিলেন যে বিভিন্ন বিষয় সেখানে ইনক্লুডেড, যেটা হয়তো আমাদের বিশ্ববিদ্যালয়গুলো পূরণ করতে পারে না বা স্যাটিসফাই হয় না, সেই কারণে আমরা র্যাঙ্কিং এ পিছিয়ে থাকি। আমি মাননীয় মন্ত্রীকে একটু স্মরণ করিয়ে দিতে চাই যে আমাদের গবেষণা সংস্থাগুলো বলছে যে প্রতি বছর আমাদের প্রতিবেশী দেশগুলো থেকে বাংলাদেশে বিভিন্ন কোম্পানিতে চাকরি করে $10 বিলিয়ন মতন দেশের বাইরে নিয়ে যাচ্ছে। এবং যখন আমাদের কোম্পানিগুলোকে প্রশ্ন করা হয় যে কেন তারা বিদেশি লোক নিয়োগ দিচ্ছে দেশের লোক বাদ দিয়ে, তারা তখন বলে যে আমরা মানসম্মত শিক্ষায় শিক্ষিত মানুষ পাই না, আমাদের আমরা যদি দেশ থেকে হায়ার করতে যাই তখন আমরা যথেষ্ট দক্ষ ব্যক্তি পাই না, সে কারণে আমরা বাধ্য হই ইন্ডিয়া, নেপাল বা অন্য কোনো দেশ থেকে, শ্রীলঙ্কা থেকে মানুষ হায়ার করতে। তো আমার মনে হয় যে শিক্ষার মানের ক্ষেত্রে অন্য কোনো ব্যাখ্যা না দিয়ে আমাদের আসলে সরাসরি বিষয়টিতে মনোযোগী হওয়া উচিত। কারণ টাইমস হায়ার এডুকেশন বলেন কিংবা কিউএস র্যাঙ্কিং বলেন, যেটাই বলেন না কেন, কিংবা গ্লোবাল নলেজ ইন্ডেক্স বলেন, কোনোটাতেই কিন্তু আমাদের অবস্থা খুব ভালো নয়। এমনকি যেই জায়গাগুলোতে দেখা যাচ্ছে যে ভারতের 56-57 বিশ্ববিদ্যালয়, পাকিস্তানের 8-10টা বিশ্ববিদ্যালয় গেছে, সেই র্যাঙ্কিং গুলো তো 800-র মধ্যে। সেশন মানে এখন একটার পর একটা বিশ্ববিদ্যালয় বিল আসা, এই করতে করতে 157টা বিল আমরা এই সংসদ থেকে পাশ করে ফেলেছি। কিন্তু বিশ্ববিদ্যালয় স্থাপনের আইনের সংখ্যার সাথে যদি আমরা বেকারত্বের হার তুলনা করি তাহলে আর বুঝতে বাকি থাকে না যে কাগজে কলমে শিক্ষার হার বাড়ছে ঠিকই, কিন্তু কর্মসংস্থান তৈরিতে সেটা ন্যূনতম কোনো ভূমিকা রাখতে পারছে না। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS এর 2019 সালে করা এক গবেষণা বলছে এই দেশে যে যত বেশি শিক্ষিত তার বেকার থাকার সম্ভাবনা তত বেশি।
সবচেয়ে বেশি বেকার স্নাতক ডিগ্রিধারীদের মধ্যে 37%, আর স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে 34%-এর বেশি বেকার। এসএসসি এবং এইচএসসি পাশ করা তরুণ তরুণীদের মধ্যে বেকারত্বের হার যথাক্রমে 27 এবং 28%। একই প্রশংসার আরেকটি জরিপে উঠে এসছে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলো থেকে পাশ করা শিক্ষার্থীদের 66% অর্থাৎ 2/3 বেকার থাকছে। 21% শিক্ষার্থী স্নাতক বা স্নাতকোত্তর শেষ করে চাকরি পান। 7% শিক্ষার্থী এখনো অন্য কোনো বিষয়ে স্নাতকোত্তর বা কারিগরি শিক্ষা গ্রহণ করছেন কিংবা প্রশিক্ষণ নিচ্ছেন। 3% স্ব-উদ্যোগে কিছু করবার চেষ্টা করছেন। আরেক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর সর্বশেষ শ্রমশক্তি জরিপে দেখা গেছে দেশে শিক্ষিত মানুষের মধ্যে বেকারের হার বেশি, 47% শিক্ষিতই বেকার থাকছে। আরেকটি বিষয় এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাননীয় স্পিকার, আমাদের চাকরিরত মানুষের মধ্যে খুব বড় একটা অংশ আন্ডার এমপ্লয়েড, অর্থাৎ তারা তাদের যোগ্যতার তুলনায় নিচু পদে এবং নিচু পারিশ্রমিকে কাজ করছেন। দেশের শিক্ষিত বেকার তরুণরা ছুটছে বিসিএস এর দিকে, অথচ সর্বশেষ বিসিএস এ যখন 5.5 লক্ষ পরীক্ষার্থী অংশগ্রহণ করছে তখন শূন্য পদের সংখ্যা মাত্র 2100। সরকারি চাকরি লোভনীয় কোনো সন্দেহ নাই, এই চাকরিতে নিশ্চয়তা আছে, ভালো বেতন আছে, অবসরের পর পেনশন আছে, চাইলে আছে অবৈধ পথে অকল্পনীয় পরিমাণ উপার্জনের রাস্তা, আছে ক্ষমতার দোর্দণ্ড প্রতাপ এবং বেশিরভাগ ক্ষেত্রেই সাংবিধানিক। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন যেখানে ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির একজন যোগ্য নেত্রী ছিলেন, আর সেখানে হঠাৎ করে তাকে বিএনপি থেকে বহিষ্কার করার পর স্বতন্ত্র থেকে এমপি হয়ে এখন বিএনপির বিরুদ্ধে কঠিন জবাব দিচ্ছেন, এমনকি বিএনপির বিরোধিতা করছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। আপনারা এই বিষয়টি অবশ্যই জানেন, আওয়ামী লীগের শাসনামলে যেখানে ব্যারিস্টার রুমিন ফারহানা সংসদ একাই কাঁপিয়ে তুলেছেন, বিএনপির পক্ষ থেকে সংসদে জোর তুলছেন, এখন নতুন করে বিএনপির বিরুদ্ধে সংসদ কাঁপিয়েছেন এই নেত্রী। প্রিয় দর্শক, বিস্তারিত ভিডিওতে অবশ্যই দেখেছেন। এই ভিডিও সম্পর্কে আপনার স্থান থেকে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।